নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি। আপনারা তো জানেন সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে আপনারা সুন্দরভাবে কথা বলতে পারছেন এবং কি কি সমস্যা আছে রোগ সংক্রান্ত বিষয়ে, শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনারা কিন্তু বিশদভাবে আলোচনার মাধ্যমে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়, কিভাবে একটা প্রপার অ্যাডভাইস পাওয়া যায়, আপনারা সেটা করছেন। অবশ্যই সেটা আমরা জানি, কিন্তু যাতে নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে এগুলো বলা, এবং আপনারা জানুন কিভাবে আমরা রোগমুক্ত একটি জীবন খুঁজে পাবো, একেবারে যাকেবারে সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো। তখন সুস্থ থাকতে সবাই চায়, কিন্তু কোথায় যেন অনেক সময় এমন এমন কিছু রোগ আমাদের শরীরে চলে আসে, আমরা আক্রান্ত হই, তখন আমরা দিশেহারা হয়ে যাই। তাই যদি আমরা একজন সঠিক পরামর্শ নিয়ে বা সঠিক ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে যদি আমরা চলতে পারি, এবং সঠিক প্রতিষ্ঠান, সবচেয়ে বড় কথা সঠিক প্রতিষ্ঠান, যেটা হলো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে কিন্তু গ্রুপ অফ ডক্টরস অর্থাৎ এক্সপার্ট ডক্টররা কিন্তু রয়েছেন এবং তারা ভীষণভাবে কিন্তু মানুষকে একটা সুস্থতার জায়গা তৈরি করে দিচ্ছেন। এবং বিভিন্ন ক্রনিক রোগ থেকে শুরু করে বিভিন্ন ছোট রোগ বা বড় রোগ বা যেই রোগগুলো হয়তো আমরা অনেক সময় ঠিকমতো গুরুত্ব দিই না, একটু জ্বর হলো বা একটু পেটের অসুখ হলো বা পেটের ব্যথা হলো, এগুলো নিয়ে অনেক সময় আমরা বাইরে থেকে একটু ওষুধপত্র নিয়ে আমরা অনেক সময় সেটাকে খাই এবং খেয়ে ফেলি, এবং সেটাকে খাওয়ার পরে যে কি রিয়াকশন হচ্ছে সেটা তো বলবে ডাক্তারবাবুরা। অর্থাৎ আমাদের অর্গানে গিয়ে সেগুলো কি কি তৈরি হচ্ছে সেটা আমরা নিজেরাও জানি না সত্যি। সেই জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই, এবং আমাদের সেই এক্সপার্ট ডক্টররা আমাদের সঙ্গে থাকেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটি ডক্টর তাদের কিন্তু সেই প্রপার অ্যাডভাইস, প্রপার ডায়াগনোসিস, যেটাকে আবার ডায়াগনোসিসের মাধ্যমে এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে মানুষকে একটা সুস্থ সবল সতেজ জীবন কিন্তু উপহার দিচ্ছেন। আজকেও কিন্তু আমাদের সেইভাবে একটি টপিক রেখেছি। এই আলোচনা আপনারা অনেকটা শুনেছেন, হয়তো অনেকেই অবগত এই ব্যাপারে। এখন পেটের সমস্যা, এটা কিন্তু আমাদের কাছে একটা প্রতিদিনকার মতন একটা কমন একটা ফ্যাক্টর বলবো, কমন একটা রোগ বলবো, যেই রোগ নিয়ে আমরা বসে থাকি দীর্ঘদিন ধরে, কিন্তু তারপরে কি রোগ যে তৈরি হয় সেটা ডাক্তারবাবুরাই বলবেন, এবং আপনারাও সেটা ফিল করেন, বোঝেন, এবং তারপরে আমরা ছোটাছুটি করি, এইখানে যাই ওখানে যাই সেখানে যাই, বিভিন্ন জায়গায় গিয়ে ঠিকমতো ট্রিটমেন্ট আমরা পাই না। এবং সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব পেটের সমস্যা সেটা কি হতে পারে এবং কি কি লক্ষণ আমরা বুঝবো, আগে থেকে কিভাবে বুঝবো, কি কি হতে পারে, এইগুলো আমরা নিয়ে বিশদ আজকে জানবো। তার সঙ্গে তো আমাদের আরেকটি আমরা টপিক রেখেছি, যেটা হলো আমাদের মানে কি বলবো, যেটা আমাদের মল দ্বারে অর্থাৎ পায়ু দ্বারে, যেটা হলো আমাদের এই যে একটা বিশেষ একটা সমস্যা আসে, যেটা হলো কনস্টিপেশন বা পাইলস, ফিস্চুলা এবং ফিশার। এই সমস্যাগুলো একটা মারাত্মক জায়গা, যন্ত্রণাদায়ক জায়গা, সেটা আপনারা জানেন এবং যাদের হয়েছে তারা বোঝেন। সেটা নিয়েও কিন্তু আমাদের আজকে আলোচনা থাকবে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ ডক্টর এবং অবশ্য বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে পথ চলা। ডাক্তারবাবু, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ডাক্তারবাবু, প্রথমেই কিন্তু আমি ইন্ট্রোতে অনেক কিছুই বললাম যে আমরা অনেক কিছু রোগ বা কিছু সমস্যা হলে আমাদের রোগ সংক্রান্ত ব্যাপারে আমরা অনেক সময় ইগনোর করি বা অনেক সময় সেটাকে গুরুত্ব দিই না, কিন্তু সেটা থেকে যে কি রিয়াকশন হতে পারে, কি হতে পারে, সেটা ডাক্তারবাবু আপনারা জানেন। সেই ব্যাপারে আমরা সেই বিষয়ে আজকে আলোচনা রাখছি, যেটা হলো পেটের সমস্যা। পেটের সমস্যা, একটা ছোট পেটের সমস্যা থেকে কি হতে পারে এবং কি কি লক্ষণ বা কি কি সিমটম, এই ব্যাপারগুলো আমরা আজকে আপনার কাছে শুনবো। আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, এই পেটের সমস্যা কিন্তু আমরা যতটা খুব সাধারণভাবে নিই, আমরা পেটের গন্ডগোল হলো একটা ওষুধ খেয়ে নিলাম কমে গেল, আবার ধরুন অ্যাসিড হলো ওষুধ খেলাম কমে গেল, এরকম। এইটা কিন্তু ট্রিটমেন্ট না। আর এটা যত সাধারণ আমরা মনে করি এত কিন্তু স্বাভাবিক, মানে খুব ইজি ব্যাপার না, বা খুব মানে মানে খুব সাধারণ না ব্যাপারটা, যেটা বলার কথা। কারণ এটাই কিন্তু একদিন কোনোদিন এই অ্যাসিড বা গ্যাস বা ধরুন মানে ইনডাইজেশন কোনোদিন একটা পেটে কিন্তু আলসার তৈরি করতে পারে। মানে আলসার মানে ঘা, এবং যেই ঘাটা কোনো সময় দেখা যায় যে খারাপ দিকেও চলে যায়। এটা আমরা দেখেছি অনেক মানুষের, যে এই মানে গ্যাস্ট্রিক আলসার থেকে দেখা গেছে যে কারো ক্যান্সারও হয়ে গেছে। এরকম দেখা কিন্তু গেছে যে খুব মানে এটা একটা
খুব সাংঘাতিক ব্যাপার, মানে বলবো। দীর্ঘদিন ঠিক ধরে আছে? সেটা যদি আমরা যদি ফেলে রাখা পুষে হয়, একদম বা একদম। রোগ আমরা বাসা বাঁধি হ্যাঁ, আমাদের একদম। শরীরে। তো মানে ক্যান্সার কথাটা বলতে গিয়েই মানুষের সেই পেশেন্ট গুলোর কথা মনে পড়ে গেল বলে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, যে কত কষ্টে তারা থাকে, যেখানে ধরুন মানুষের সব শেষ হয়ে যায়, তার জমানো অর্থ সেটাও শেষ হয়ে যায়, কিন্তু দেখা যায় অনেক কিছু করে সার্জারি করলো, কিন্তু বিভিন্ন রকম কেমোথেরাপি দিল, এটা করলো, কিন্তু আলটিমেটলি একটা সময় গিয়ে দেখা যায় যে সেই রোগের হাতে তারা নিজেদের হার মেনে স্বীকার করে নিতে হচ্ছে, হার স্বীকার করে নিতে হচ্ছে। এটা যে কতটা, আমরা চিকিৎসক হয়ে যখন ওরকম সিচুয়েশনে কোনো মানুষ আসে আমাদের কাছে, তাদের যে কন্ডিশনটা দেখে এতটা মর্মাহত হই, তখন আমাদের উদ্দেশ্য কিন্তু থাকে যে মেন একটাই উদ্দেশ্য থাকে যে কিভাবে তাকে সুস্থ করা যেতে পারে, কিভাবে তাকে একটু ভালো করে দেওয়া যেতে পারে, কিভাবে তাকে এই মানে খারাপ কন্ডিশন থেকে তাকে ইমপ্রুভ করে তার মুখে হাসি ফোটানো যায়। তো একটাই রিকোয়েস্ট করব, সময় কিন্তু সবাইকে সুযোগ দেয় না। যে কোনো রোগ হোক না কেন, সেটা ওরকম বাজে কন্ডিশনে হয়ে যাওয়ার আগে থেকে কিন্তু চিকিৎসা করানো উচিত প্রত্যেকজন ব্যক্তির। এবং এই যে পেটের সমস্যা আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি, ডাক্তারবাবু তার আগে হ্যাঁ। আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে আমরা অবশ্যই বিশদ আলোচনা আমরা আসবো। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। আমি বলছিলাম গড়িয়াহাট থেকে। আচ্ছা, কি সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে মানে কিছুদিন ধরে দেখছি প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? এটা ওই মানে কিছুদিন ধরে দেখছি প্রায়, আচ্ছা মানে প্রায় 1 সপ্তাহ মতন দেখছি। আচ্ছা, এর আগে হেয়ার ফল হতো না, তাই তো? না না, এর আগে হতো। আচ্ছা, এর মধ্যে কি আপনার এমন কিছু হয়েছে যে ধরুন, আমি কয়েকটা কথা বলছি, যে খুশকি হঠাৎ বেড়ে গেছে, বা ধরুন ঘুম ঠিক মতো হচ্ছে না, এই ধরনের কি কিছু হচ্ছে আপনার? হ্যাঁ, ঘুমের একটু প্রবলেম আছে, কিন্তু টুস্কি টুস্কি নেই কিছু। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। আপনি টিভিতে শুনুন। হ্যাঁ, তো চুলের সমস্যা কিন্তু একটা বড় সমস্যা আজকালকার দিনে, এবং চুল কিন্তু সৌন্দর্যের প্রতীক। যে কোনো ব্যক্তি তার যদি চুল না থাকে, তাহলে কিন্তু তার যত বয়স তার থেকে কিন্তু অনেক বেশি বয়স্ক মনে হয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম। এবং চুল কিন্তু আমাদের সৌন্দর্যটাকে বৃদ্ধি করায়। আমাদের চেহারা যেরকম হোক, তার সাথে সাথে যদি সুন্দর চুল থাকে, সেটাকে যদি আমরা সুন্দরভাবে যত্ন করে স্টাইলিং করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে দেখতে অনেক বেটার লাগবে উইদাউট চুলে। এবং নিজের চুল কিন্তু অন্য সব পদ্ধতি থেকে আলাদাই হয়, মানে অরিজিনালটা অরিজিনাল হয়। আজকালকার দিনে হয়তো অনেক আর্টিফিশিয়াল পদ্ধতি বেরিয়েছে, যার মাধ্যমে হয়তো চুলটাকে আমরা মানে টাক মাথা হয়ে থাকতে হয় না, কিন্তু তারও কিছু কিন্তু অব্লিগেশনস থাকে, সেটা মেনটেন করার একটা ব্যাপার থাকে, সেটা আবার হয়তো খারাপ হয়ে গেলে আবার নিতে হবে, এরকম অনেক কিছু থাকে ব্যাপারগুলো। সেটা কারো কারো ক্ষেত্রে বাই চান্স যদি হয় যে ইনফেকশন হয়ে গেল, তাহলে সেখানে কিন্তু আবার স্কিনের প্রবলেম হতে পারে। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল যেহেতু। কিন্তু আমি বলবো যে নিজের চুল, নিজের জন্মগত যে চুলটা আমার মাথায় আছে, সেটাকে যতটা সম্ভব যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার সেই কমপ্লিকেশন গুলো আসছে না, সমস্যাগুলো আসছে না, এবং আমাকে দেখতে কিন্তু বেটার লাগছে। বয়সের সাথে সাথে চুল কমে যাওয়া প্রত্যেক ব্যক্তিরই কিন্তু এটা হবে, সেটা স্বাভাবিক। কিন্তু বয়সের আগে, মানে মানে বুড়ো হয়ে যাওয়ার আগেই, মানে প্রাপ্ত বয়স্ক হলো, তারপরে হচ্ছে ওল্ড এজ যেটা বলি আমরা, সেই টাইমটা আসার আগেই যদি চুল সব পড়ে যায়, একদম মাথা পাতলা হয়ে যায়, হালকা হয়ে যায়, বা টাক পড়ে যায়, তাহলে দেখতে কিন্তু খুব কষ্ট লাগে। যাদের হয় তারা খুব মানে সাইকোলজিক্যালি খুব আহত হয়ে যায়, মর্মাহত হয়, এবং তাদের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন অনেকের ক্ষেত্রে চলে আসে। অনেকের ক্ষেত্রে এটাও হয় যে তারা কনফিডেন্স ল্যাক করে, ঠিক আছে? তো এর জন্যই বলবো, যার যেটা আছে সেই প্রবলেম গুলোকে যদি তাড়াতাড়ি ঠিক করে নেন, তাহলে এই চুল পড়ে যাওয়ার থেকে অনেকটা রেহাই পাওয়া যেতে পারে। আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে, রিসেন্ট স্টার্ট হচ্ছে চুল পড়ে যাওয়াটা, দেখুন যদি ঠিক মতো ঘুম না হয়, সেক্ষেত্রে কিন্তু চুল পড়ে যাওয়ার চান্সেস একটা থাকে, কারণ সেখানে আমার বডি রেস্ট পাচ্ছে না যে নতুন করে সবকিছু রিপেয়ার করার, এবং যেগুলো রিপেয়ার না করার নতুন কোষ আবার জন্মানোর, এই ব্যাপারগুলো যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের চুল পড়বে। তার সাথে সাথে কি হয়, যদি স্ট্রেস আমাদের বেশি থাকে, সেখানে কিন্তু দেখা যাবে আমার স্ট্রেস হরমোনটা বেড়ে যাচ্ছে, এবং যখন স্ট্রেস হরমোন বাড়বে, তখন কিন্তু অবশ্যই দেখা যাবে হেয়ার ফল কিন্তু হচ্ছে।
তার সাথে সাথে আপনার খুব একটা রিসেন্ট হচ্ছে, আপনার খুশকি নেই, তাহলে আমাদের কাছে একবার আসুন। আমাদের দেখুন, আপনার 1 সপ্তাহ ধরে চুল পড়ছে মানে এই সমস্যাটা কিন্তু 1 সপ্তাহ ধরে শুরু হয়নি। এতদিন ধরে বডি তার নিজের ক্ষমতায় চেষ্টা করেছিল সেটাকে ঠিক করার। যখন সে হাঁপিয়ে ওঠে, যখন সে সারেন্ডার করে দেয়, আর লড়ে উঠতে পারছে না সেই বাজে পরিস্থিতিটার থেকে, বা সে সাপোর্ট দিয়েও ঠিক করতে পারছে না, তখন সে কিন্তু বিভিন্ন ধরনের সিমটম আমাদের সামনে তুলে ধরে, যাতে আমরা বুঝি যে আমাদের এখন কিন্তু সচেতন হওয়ার দরকার আছে, মানে ঠিক মতো করে ওটা ট্রিটমেন্ট করার দরকার আছে। আপনার শরীর কিন্তু এখন আর পারছে না বলেই আপনাকে সিগন্যাল দিচ্ছে যে এবার ট্রিটমেন্টের দিকে চলে আসুন। আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আমাদের এনবিপি তে আসুন, দেখাবেন, দেখবেন প্রপার ট্রিটমেন্ট হলে ওটা কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। একদম। আমরা আসলে এই ছোট ছোট ব্যাপারগুলোকে না অতটা আমরা গুরুত্ব দিই না, কিন্তু পরবর্তীকালে সেই জায়গাটা কিন্তু যখন একটু মেজর জায়গায় চলে যায় তখনই কিন্তু আমরা একটু আমাদের মাথা নড়ে বসে, সত্যি তো আমার চুলগুলো তো একেবারেই পড়ে যাচ্ছে, নিশ্চয়ই কিছু একটা করতে হবে। কিন্তু তার আগে থেকে যদি আমরা একটু অ্যালার্ট হই তাহলে মানে এই সমস্যাগুলো আমাদের আসে না। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে বলছেন? ম্যাডাম, বলুন। আমি এয়ারপোর্ট থেকে বলছি। এয়ারপোর্ট থেকে বলছেন, বলুন হ্যাঁ, সমস্যাটা আমার বলুন। না মানে খুশকির সমস্যা হচ্ছে মাথায়। খুশকির সমস্যা, বয়স কত, এজ কত? 23 বছর। আচ্ছা শুনুন, 23 ডাক্তার বছর। বলছে। খুশকি কতদিন ধরে হচ্ছে? আমি মানে ইদানিং দেখছি আর কি আমার খুব হেয়ার ফল হচ্ছে আর খুশকিটাও হচ্ছে। আচ্ছা, খুশকি হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার খুশকিটা কতদিন ধরে হচ্ছে বললেন? 1 মাস ধরে দেখছি। 1 মাস হলো, মানে বেড়েছে। আর হেয়ার ফলও কি তারপর থেকেই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তারপর থেকেই হচ্ছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, চুল শুনুন পড়ে আপনি। যাওয়ার অনেকগুলো, 23 বছর বয়স, এটা একেবারেই কম বয়স, এবং এখন থেকে চুল পড়ছে তার একটা কারণ কিন্তু খুশকি। খুশকি কিন্তু কি করে, আমাদের চুলের গোড়াগুলোকে কিন্তু নষ্ট করে দেয়। এই তাহলে কি হবে, আমরা শুধু কিন্তু শ্যাম্পু দিয়ে মাথা ধুলে কিন্তু খুশকি যাবে না। প্রথম কথা, ওটা হচ্ছে মেনটেন করার জন্য। আমার চুলে যদি খুশকি আসে, প্রথম হচ্ছে ওটাকে নষ্ট করতে হবে, এই ইনফেকশনটাকে নষ্ট করে দিতে হবে, যাতে বারে বারে খুশকি না জন্মাতে পারে। তার জন্য কিছু থেরাপি আছে আমাদের এনবিপি তে। লাইলিগেন্স বলে যে আমাদের স্পেশাল ক্লিনিক হয়েছে স্কিন আর হেয়ারের জন্য, ট্রিটমেন্টের জন্য, বিউটিফিকেশনের জন্য, হেলদি ট্রিটমেন্টের জন্য। তো সেখানে কিন্তু আপনি যদি ট্রিটমেন্ট করান তাহলে কিছু লেজার থেরাপি আছে, সেই থেরাপি গুলোর মাধ্যমে দেখা যাবে আপনার চুলের খুশকিটাকে আমরা মেরে ফেলতে পারছি। যখনই এটা শেষ হয়ে যাবে, মানে আর খুশকি জন্মাচ্ছে না, তাহলে এর পাশাপাশি আপনি মেনটেন করে যাবেন। আপনি বাইরের যে শ্যাম্পুটা মাখছেন সেটা না মেখে আমাদের এখানে যে রেকমেন্ডেড শ্যাম্পু, আমরা যেটা রেকমেন্ড করছি, যে প্রোডাক্টগুলো, সেগুলো ইউজ করুন। তাতে লাভ কি হবে, আপনার নতুন করে আর প্রবলেমটা কিন্তু কোনোদিনই আসতে পারবে না। আর তার সাথে সাথে যে হেয়ার ফল হচ্ছে, তার কেন, তাহলে খুশকিটা কমে গেলে খুশকিটাও গেল, ওটা একটা প্রবলেম, সেটাও ঠিক হলো। তার পাশাপাশি খুশকি থেকে যে চুল পড়াটা সেটাও কিন্তু বন্ধ হবে। এবার আরো ইনভেস্টিগেশন আমাদের করতে হয়, দেখতে হয় যে চুলটা পড়ছে শুধু কি ওটা খুশকির কারণে পড়ছে, নাকি আরো তার সাথে রিলেটেড প্রবলেম আছে। অনেক সময় বিশেষ করে মহিলাদের দেখা যায় যে ফেরিটিনের ডেফিসিয়েন্সি থাকে। ফেরিটিন মানে আয়রনের ডেফিসিয়েন্সি থাকে। আয়রনের ডেফিসিয়েন্সি যখন থাকবে, তখন আপনি যদি ফেরিটিন টেস্ট করান, ব্লাড টেস্ট করান ফেরিটিন, তখন দেখতে পাবেন যে যদি সে তার লেভেলটা কম থাকে, বুঝতে হবে যে এটা একটা কারণ যার থেকে চুল পড়ে যাচ্ছে। আবার অনেক সময় কি হয়, মেয়েদের ক্ষেত্রে পিসিওডির সমস্যা হয়। পিসিওডির সমস্যা হলেও কিন্তু দেখা যাচ্ছে চুল পড়ছে। পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে যদি হরমোনাল ইমব্যালেন্স হয় বিভিন্ন কারণে, তখন কিন্তু, বা চেঞ্জেস হয় হরমোনের, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় চুল পড়ে। আর তার সাথে হচ্ছে পুষ্টিগত কারণ। আমরা ধরুন অনেক কিছু খাদ্য খাবার খাচ্ছি, কিন্তু সেখানে দেখা গেল আমার চুলের জন্য যে পুষ্টিগুলো দরকার, সেই পুষ্টিগুলোই আমি ইনটেক করছি না, খাচ্ছি না। অটোমেটিক কি হবে, আমার চুল পড়া শুরু করবে। তাহলে আমাদের এটাতেও মাথায় রাখতে হবে যে আমি কি খাচ্ছি, সেই খাওয়াটা কিন্তু আমাদের এখানে যখন আসবেন আমরা কিন্তু কারেকশন করে দেব কোন কোন জিনিসগুলো আপনার অবশ্যই যাতে আপনার খাদ্য খাবারের মধ্যে থাকে, যাতে আপনার যে চুলের পুষ্টির জন্য যেই ভিটামিনস, মিনারেলস, প্রোটিনস দরকার, সেগুলো যাতে চুল সবসময় পায় আমাদের খাদ্যের মাধ্যমে। তো এইভাবে যখন মেনটেন করা হবে, তার সাথে মেডিসিন দিয়ে দেওয়া হবে যে অলরেডি যে ড্যামেজটা হয়ে গেছে সেটা যাতে আর না বাড়তে পারে, এবং সেই কারেক্ট মানে জিনিসটাকে রিভাইভ করতে পারে, ঠিক আছে? তো ওই ট্রিটমেন্টটা যেই হবে আমাদের ইন্টারনাল মেডিসিনের দ্বারা, আলটিমেটলি দেখবেন আপনার
চুলের গোড়া শক্ত হয়েছে, চুল পড়া নর্মাল হয়ে গেছে, নতুন করে চুল গজাচ্ছে এবং আলটিমেটলি আপনার সৌন্দর্য কিন্তু বেড়ে যাবে। একদম। আর আপনারা তো জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেমন বিভিন্ন রোগের চিকিৎসা হয়, তার সঙ্গে কিন্তু সেখানে কিন্তু এস্থেটিক বলে একটি ডিভিশন রয়েছে, একটা ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে কিন্তু আপনারা জানেন সেখানে রূপচর্চা থেকে শুরু করে রূপের যে আমরা কোনোভাবে হয়তো রূপটা যাতে আমাদের একেবারে হালকা না হয়ে যায়, হারিয়ে না যায়, সেটাকে ধরে রাখার জায়গা রয়েছে। সেখানে ট্রিটমেন্ট হয় অবশ্যই, তার সঙ্গে স্কিন ট্রিটমেন্ট, এই যে এগুলো সবই রিলেটেড, হেয়ার ট্রিটমেন্ট সবকিছু কিন্তু এখানে হয়। তা আপনারা একেবারেই দেরি করবে না, যারা ফোন করছেন বন্ধুরা, এই যে হেয়ার নিয়ে যাদের সমস্যা রয়েছে, স্কিন নিয়ে যাদের সমস্যা রয়েছে এবং বিভিন্ন রোগ তো রয়েছেই, তার সঙ্গে পঞ্চকর্ম থেরাপি সব রকম ব্যবস্থা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনারা পেয়ে যাচ্ছেন। আর তার জন্য দুটি নাম্বার আমি একটু বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার 9830235527 এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনার হেল্পিং নাম্বারের মাধ্যমে বিশদভাবে জেনে নিন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি কৌশিক জানা বলছি বাগনান থেকে। বাগনান থেকে বলছেন, বলুন কি সমস্যা কৌশিক বাবু, বলুন। হ্যাঁ সমস্যা হচ্ছে আমার মানে চুল মানে প্রচন্ড পরিমাণ পড়ে যাচ্ছে। আচ্ছা, সব চুলের প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, চুল অতিরিক্ত আজকে মাত্রায় hair পড়ে যাচ্ছে। problem বয়স কত চলছে। আপনার? হ্যাঁ বয়স হচ্ছে 24 বছর। 24 বছর, কিন্তু চুল খুব পড়ছে। মানে আচ্ছা আপনার কি কম বয়সেই সব হ্যাঁ, আজকে, বন্ধুরা দেখুন ফোন ছেলেদের করছেন, মধ্যে হ্যাঁ। কিন্তু দেখা যায় অল্প বয়সেই চুল পড়ার চুল ব্যাপারটা পড়ার কিন্তু একটা, বেশি আচ্ছা। দেখা যায় এবং ছেলেরাই কিন্তু ইয়াং ছেলেরাই কিন্তু এই নিয়ে কিন্তু খুব প্যানিকও করে ফেলে, Panic ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে অল্প বয়সে যেমন পেশেন্ট আসে, বেশি বয়সেরও পেশেন্ট আসে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে বেশিরভাগটাই দেখা যায় যে অল্প বয়সের ইয়াং ছেলে মেয়েরাই কিন্তু আসছে। মোটামুটি ধরুন 30-35 অবধি কিন্তু আমরা দেখি বেশি পেশেন্ট, একদমই। পুরুষ পেশেন্ট বেশিরভাগ মানে টিনেজার থেকে একটু ইয়াং অ্যাডাল্টস, ইয়াং আচ্ছা, অ্যাডাল্টসদের। আচ্ছা। কারণ মানে এগুলোকে জেনেটিক কারণও হতে পারে, ডাক্তার? কোন সময় তো হতেই পারে, এগুলো, কিন্তু আপনি জেনেটিকই কি হ্যাঁ, না ওটা তো হ্যাঁ, আপনি বুঝতে এগুলো পারবেন বোঝা না, যাবে না, এগুলো ঠিক সবই আছে। টেস্ট একেবারে একদম, করে জানা তার যাবে। জন্যই কি করতে হবে, ওটাকে ফেলে রাখলে হবে না। জেনেটিক ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। ধরুন আমার বাবার বা দাদুর হ্যাঁ। বা আমার মানে ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন, আমার আগের এই দুটো জেনারেশনের মায়ের দিকে হোক বা বাবার দিকে হোক, কারো হয়তো টাক আছে, একজনেরও হতে পারে, তার বেশিও হতে পারে। একদমই। এইবার ওই জিনটা যদি আমার শরীরে আসে, তাহলেই কিন্তু জেনেটিক প্রবলেমটা আসার চান্সেস আছে। এমন নয় যে সেটা আমার শরীরে আসবেই, আচ্ছা। ঠিক আছে। সেই জিনটা আমার শরীরে ফাংশনাল হতে হবে, তাহলেই কিন্তু সেই প্রবলেমটা আসতে আচ্ছা, পারে, আচ্ছা। প্রথম কথা। দ্বিতীয়ত কথা, সাধারণ মানুষ যদি এটাই ভেবে রাখে যে ও আমার বাবার মাথায় টাক ছিল বা দাদুর মাথায় টাক ছিল, আমার তো হবেই, হবেই। তাহলে আমি আর কিছু করব না, তাহলে কিন্তু এটা বিশাল বড় একটা কিন্তু ভুল করবে এবং পরে এর জন্য পস্তাতে হতে পারে। কারণ যখন চুলটা পড়ে যাবে, তখন যদি জানতে পারে যে না এটা জেনেটিক প্রবলেম না, এই কারণে হয়েছিল, তখন কিন্তু মানে আফসোসের আর সীমা থাকবে না। একদম। তার জন্য এটা কোনোদিনই ফেলে রাখা যাবে না। অথবা এমনও তো হতে পারে যে বাবার যে চুল পড়ছিল সেটা জেনেটিক না হয় পার্টিকুলার কোনো একটা কারণে পড়ছিল, তখন এই ট্রিটমেন্ট গুলো ছিল না, তার জন্য বাবা ট্রিটমেন্ট করায়নি, বা বাবা ইন্টারেস্টেড ছিল না এইসব চুল নিয়ে, তার মাথা কামায়নি। তা ওটা আমি যদি জেনেটিক ভেবে আমার নিজের ক্ষেত্রেও তাই করি, তাহলে আরো বড় ভুল হয়ে গেল, একদম। ঠিক আছে। ঠিক। তো তার জন্য যখনই প্রবলেম আসবে, যে কোনো প্রবলেম, ডায়াবেটিস হোক, অনেকেই বলছে যে ডায়াবেটিস জেনেটিক মানে হবে, কোনো গ্যারান্টেড না। টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, হবেই বলে কিন্তু 100% কেউ লিখে দিতে পারবে না যে হবেই, কিন্তু কি হয় তাদের চান্সেসটা বেশি থাকে হওয়ার। হার্টের যদি কারো প্রবলেম থাকে, সেটা হওয়ার চান্সেস বেশি থাকে, যে কোনো রোগ হওয়ার চান্সেসটা থাকে। কিন্তু আমি যদি নিজেকে সবসময় কারেকশন করতে পারি, লাইফস্টাইলকে এত সুন্দর রাখতে পারি, আমার ফুড হ্যাবিট ঠিক থাকবে, আমার স্ট্রেস লেভেল থাকবে না, আমি আনন্দে থাকবো, আমার ঘুম ঠিক থাকবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে, আমি হ্যাপি থাকবো, তাহলে ওই প্রবলেমগুলো নাই আসতে পারে। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই যে জেনেটিক ফ্যাক্টরটা কাজ করবে এটা কিন্তু নয়। আর এই ভেবে যদি আমি হাত তুলে বসে থাকি, তাহলে কিন্তু সবচেয়ে বড় ভুল করা হবে। চেষ্টা করতে হবে, জানতে হবে আমার রোগটা কিভাবে হয়েছে, কিভাবে সারবে, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এনবিপি কিন্তু সবসময় পজিটিভ থাকে, যে যে কোনো রোগ সারতেই পারে। রোগ যদি আসতে পারে, সেটা ছিল না শরীরে, তাহলে কিন্তু সেটা সারতেও পারে। অবশ্যই সেই সময়টা হাতে থাকতে হবে এবং পেশেন্ট কিন্তু ওবিডিয়েন্ট পেশেন্ট হতে হবে, এটা একটা বড় ব্যাপার। আপনারা পেশেন্ট হিসাবে এসে যদি ডাক্তার হতে চান, তাহলে কিন্তু কোনোদিনই সুফল পাবেন না। কারণ আমাদের ডাক্তারবাবুরা আপনাকে যেভাবে গাইড করবে, যেভাবে প্রেসক্রিপশন করবে, তার যতটা ডিউরেশন দেবে,
ওষুধটা খাওয়ার। এবার আপনি কি করলেন, হাফ ওষুধ খেলেন, হাফ ওষুধ খেলেন না। 10 দিন আপনাকে ধরুন খেতে বললো, এক্সাম্পল দিচ্ছি একটা, আপনি 5 দিন খেয়ে ভাবলেন যে আমি ভালো হয়ে গেছি। না, তাহলে কোর্সটা কেন? আপনি আপনার ধরুন শরীরে দরকার 5 গ্রাম কোনো জিনিস, আপনি 3 গ্রাম খেলেন, তাহলে তো ইনসাফিসিয়েন্ট হলো। ওই মেডিসিনেরও কিন্তু ডোজটা একটা এমনই ব্যাপার। আয়ুর্বেদিকে একটু ওভারডোজ হলে ক্ষতি হবে না কিচ্ছু, ঠিক আছে, কিন্তু যাতে যদি আন্ডার ডোজ হয়ে যায়, যদি কম ডোজ হয়ে যায়, তাহলে কি হলো, সাফিসিয়েন্ট জিনিসটা আপনি পাচ্ছেন না, যেটা ধরুন, কারণ এখানে কোনো কেমিক্যাল দেওয়া হচ্ছে না, এখানে কিন্তু একেবারে ন্যাচারাল জিনিস থেকে কিন্তু তৈরি, আমাদের গাছের বিভিন্ন ঔষধীয় গুণ, যে গাছের যেটা সে তার উপরে বেস করে কিন্তু প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে। তার জন্যই এটা কিন্তু একেবারে প্রাকৃতিক জিনিস। হ্যাঁ, অবশ্যই তার ফর্মুলেশন আছে, বিভিন্ন পদ্ধতি আছে, তার প্রক্রিয়া আছে, যেভাবে ওষুধটা তৈরি হয় তার অনেক। আর আয়ুর্বেদিক ওষুধের তৈরি করাটা বিশাল একটা কিন্তু বড় ব্যাপার, তার অনেক শোধনের পদ্ধতি থাকে, অনেক কিছু থাকে। তাই যে কোনো ওষুধ খেলেই ভাববেন না আপনি সুস্থ হয়ে যাবেন, সঠিক ওষুধটা খেতে হবে। আর আয়ুর্বেদায় কিন্তু আমাদের এনবিপি কিন্তু সেটাই এত বছর ধরে করে আসছে, যে সঠিক ওষুধটা আপনাকে দিচ্ছে, তার জন্যই কিন্তু ওষুধটা আপনার কাজ হচ্ছে। না হলে কিন্তু এখন থেকে 10 বছর আগে অনেকেই ভাবতো আয়ুর্বেদ কি সত্যি এত বড় রোগ সারাতে পারে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গাটা কিন্তু আছে, কারণ সঠিক ওষুধটা মানুষের কাছে অবধি কিন্তু পৌঁছচ্ছে। মানে এমন একটি চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ, একেবারে যেটা আপনারা জানেন একেবারে প্রাকৃতিক, মানে প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ, মানে একদম ন্যাচারাল ওয়েতে সেই কাজটি কিন্তু আপনাকে করে দিচ্ছে এবং সুস্থতার জায়গা তৈরি করছে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি শিয়ালদা থেকে বলছি। বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে ডাক্তার, ঠিকঠাক পাই না। হ্যাঁ, কি বলুন? খিদে পাই না। খিদে পায় না। পটি কেমন হয় আপনার? পায়খানা রেগুলার হয়? না না, 2-3 দিনে একবার হয়। ক্লিয়ার একেবারেই হচ্ছে না তার মানে? না। আর জল কতটা খাচ্ছেন? হ্যাঁ বলুন। জল কতটা খাচ্ছেন? জল 1.5 লিটার মতন খাই। 1.5 লিটার। আচ্ছা, আর আপনার কাজের ধরন কেমন? কাজ মূলত বসেই কাজ। আচ্ছা, বসেই কাজ। আপনি কোনো যোগ ব্যায়াম বা কোনো এক্সারসাইজ এগুলো করেন? না না, করা হয় না। আগে করতাম, কিন্তু এখন করাই হয় না। আচ্ছা আচ্ছা। আর রাতে ঘুম কেমন হয়? রাতে ঘুম হয়ে যায়, 6-7 ঘন্টা হয়ে যায়। সাউন্ড স্লিপ হয়, মানে ঘুমোলে চট করে ঘুম ভেঙে যাচ্ছে, এরকম হয় না তো? ওরকম হয় না তো যে চট করে ঘুম ভেঙে যাচ্ছে? না না না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। শুনুন আপনি টিভিতে। দেখুন, আপনার যে ব্যাপারটা বললেন, যে প্রবলেম যেটা বললেন, সেটা খিদে পায় না। হ্যাঁ, খিদে পায় না, আমি সেই ব্যাপারটাই বলছি। খিদে মানুষের কখন পাবে? যদি আপনার পেট বা হজম শক্তি ঠিক থাকে, আপনার মেটাবলিজম যদি ঠিক থাকে। দেখবেন অনেক মানুষ আছে চেহারা খুব বিশাল, তারা অল্প খাচ্ছে তাও দেখা যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে। আবার অনেকে আছে খুব রোগা, তারা অনেক খেয়ে নিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু রোগাই আছে। মোটা কখন হয়? যদি আপনার মেটাবলিক রেটটা ঠিক না থাকে, যদি আপনার পাচন ক্রিয়াটা ঠিক মতো কাজ না করে, মেটাবলিজমটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু অল্প খেলেও মানুষ মোটা হয়ে যায়। যাদের ক্ষেত্রে ওরকম হয় তাদের ক্ষেত্রে কি হয়, ফ্যাটটা স্টোর হয়ে যায়, তাদের মধ্যে লেথার্জি, অলস ভাব এই জিনিসটা বেশি থাকে, কারণ এটা প্রকৃতিটাই এমন, তার শারীরিক যে প্রকৃতিটা সেটাই ওরকম। আবার যারা খুব ধরুন অ্যাক্টিভ, তাদের ক্ষেত্রে যে কি হচ্ছে, তারা খুব বেশি পরিশ্রম করতে পারে, তারা বেশি শক্তিশালী হয়, তাদের খাওয়াও হজম হয়ে যায়, তাদের খিদেও বেশি পায়, তারা অনেকও খেতে পারে, কিন্তু দেখা যাবে মোটা হবে না। তার মানে আপনার লাইফস্টাইলের মধ্যে সেই জিনিসটা আসতে হবে যে আপনি পরিশ্রম কিছু করছেন। এবার ধরুন আপনার কাজ বসে, তাহলে কি আপনি গিয়ে গাড়ি চালাবেন যেখানে ঠেলে ঠেলে কিছু নিয়ে যাবেন? কারণ ওটা আপনার কাজের ধরন না। কিন্তু আপনার কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, যাতে আপনার পরিশ্রম হয়, আপনার ঘাম হয়, এগুলো করতে হবে। আপনার শরীরের ধরন অনুযায়ী সেটা কিন্তু আমরা নির্ধারণ করে দিই। আর সবচেয়ে ভালো হচ্ছে যোগ ব্যায়াম এবং প্রাণায়াম। প্রাণায়াম দেখবেন, আপনি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। যখন কেউ ওজন কমাতে চায়, খুব জোরে জোরে হাঁটে, কি বলা হয়, ঘাম যাতে তার শরীর দিয়ে বেরায়, এবং তাদের নিঃশ্বাসটা দেখবেন, এটাকে মানে বলবো যে কার্ডিয়াক এক্সারসাইজ বলা হয়। হাঁটা, দৌড়ানো, নাচ, সাইক্লিং, সাঁতার, এগুলো সব কার্ডিয়াক এক্সারসাইজ, কারণ এখানে অক্সিজেনের সাপ্লাইটা শরীরে, মানে হার্টটা বেশি করে পাম্প করে। এবার যত বেশি হার্ট পাম্প করছে, ও আরো বেশি কিন্তু অক্সিজেন চাইছে।
এবং আমরা দেখবেন সেই সময় যখন তাড়াতাড়ি হাঁটি, দৌড়ই, জগিং করি, বা ধরুন খুব সাইক্লিং করছি, দেখবেন আমাদের হাঁপ ওঠে, হাঁপিয়ে যাই। যখনই হাঁপাই তখন কি করি, খুব জোরে জোরে নিঃশ্বাস নিই। নিঃশ্বাসটা কেন নিই? যাতে শরীরে অক্সিজেন ঢোকে। এইটাকেই কিন্তু আয়ুর্বেদে বা যোগায় এটাকে কি বলছে, প্রাণায়াম বলছে, যেখানে আমাদের এই যে নিঃশ্বাস প্রশ্বাসটাকে কিন্তু একটা সাইন্টিফিক ওয়েতে নিতে বলা হচ্ছে, যার মাধ্যমে আমার শরীরে অক্সিজেনটা অনেক বেশি যাবে। যখনই শরীরে অক্সিজেন যাবে, আমার কিন্তু সব ফাংশনগুলো শরীরের ঠিক ঠিক মতো করা শুরু করবে। তার মধ্যে এই খাওয়ার যে পাচন ক্রিয়া, এটাও ঠিক করবে। তখন দেখবেন আপনার কিন্তু খিদেও পাচ্ছে। তার মানে যোগ ব্যায়াম, প্রাণায়াম, তার পাশাপাশি যখন আপনি সঠিক খাদ্য খাবারের ধরনটা খাবেন, দেখবেন ঠিক একটা টাইমে আপনার খাওয়ার হ্যাবিটটা হয়ে গেলে একটা পার্টিকুলার টাইম যেই হয়ে যাবে না, আপনার খিদেটা পেয়ে যাবে। এই যে খিদে পাচ্ছে না, এই প্রবলেমটা কিন্তু সলভ হবে। এবং তখন যখন খাবেন, রেগুলার ওই টাইমে খাবেন, দেখবেন আপনার হজমও ঠিক হচ্ছে, অ্যাসিডিটি হবে না, গ্যাস হবে না, পটি ক্লিয়ার হবে। এবং আপনার যে জল কম খাচ্ছেন, তার সাথে কিন্তু আপনার কি খেতে হবে, জলটা বাড়াতে হবে। 50 ml পার কেজি বডি ওয়েট, মানে 1 কেজি যদি আপনার ওজন হয়, তাহলে 50 ml জল খেতে হবে। তাহলে যদি আপনার কত 100 কেজি হয়, তাহলে কত 5 লিটার জল খেতে হবে। যদি আপনার 50 কেজি হয়, তাহলে আপনার 2.5 লিটার খেতে হবে। তাহলে যদি আপনার 60 কেজি হয়, তাহলে 3 লিটার খেতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মানে জলের মাত্রা। এটা কিন্তু আপনার মেনটেন করতে হবে। দেখবেন তাহলে কিন্তু সব প্রবলেম গুলো আস্তে আস্তে ঠিক হচ্ছে। আরেকটু বলে নিই, সেটা হচ্ছে আপনার খাবারের মধ্যে অবশ্যই কিন্তু ফাইবার যাতে থাকে, সেটা আপনি ফলমূল, শাকসবজি থেকে কিন্তু সবচেয়ে ভালো পেতে পারেন। একদম। আমরা একটু বলে নেব অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের কোথায় কোথায় পাচ্ছেন, এক্সপার্ট ডক্টরদের। হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচিদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আগরতলাতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, দুর্গাপুরে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। 20 তারিখে আপনারা বনগাঁয় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া শ্যামপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন এবং দিল্লিতে 22 তারিখে পেয়ে যাচ্ছেন। 22/2/25 কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন এবং কৃষ্ণনগরে খড়গপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন এবং বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, 22 তারিখে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, গৌহাটিতে পাচ্ছেন বন্ধুরা ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, 23 তারিখে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা 24 তারিখে ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন, 2-3-25 পেয়ে যাচ্ছেন, অর্থাৎ মার্চ মাসের 2 তারিখে পেয়ে যাচ্ছেন। এছাড়া রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, সেটা কিন্তু 3-3-25 এবং 8-3-25 আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং পুরুলিয়াতে এবং ঝাড়গ্রামে কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। ওপেনিং হচ্ছে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে পাচ্ছেন, সেটা কিন্তু 1 তারিখ পাচ্ছেন এবং 2 তারিখে পেয়ে যাচ্ছেন মার্চ মাসের 1-3-25 এবং 2-3-25। এবং আপনারা তো জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি কিন্তু প্রত্যেকটি ডক্টরকে পেয়ে যাচ্ছেন, এক্সপার্ট ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা হাতিবাগানে পাচ্ছেন, ল্যান্সডাউনে পাচ্ছেন, দক্ষিণ কলকাতা বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে বন্ধুরা পাচ্ছেন এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার বলে টিভি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন 9830235527 এবং 37, এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি কিন্তু বিশদে জানতে পাচ্ছেন যে আপনার বাড়ি থেকে চেম্বার, ডক্টরদের চেম্বার কোথায় রয়েছে এবং ডাক্তারবাবুরা কোথায় কখন আসছেন, কোথায় বসছেন, সবকিছু ডিটেলসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন বা চিকিৎসা করে থাকেন, সেই তার প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো কিন্তু প্লিজ ক্যারি করবেন, নিয়ে আসবেন। আমরা একটু দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, যারা
এসে কতটা উপকৃত হয়েছেন এবং সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত এবং নির্মল হাসি তাদের আমরা ক্লিপিংসের মাধ্যমে আপনাদের কাছে সেটা পৌঁছে দিচ্ছি। তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে আমরা একেবারে তুলে ধরছি যাকে বলে। আপনারা দেখুন এবং তারপরে কিন্তু আবার আমরা ফিরে আসবো আলোচনায়। ম্যাডাম আপনার নাম কি? নীনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো হ্যাঁ। আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা, আগে মলম লাগাতাম, হ্যাঁ, হ্যাঁ। মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি এই টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা কেমন টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক ভালো। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি তো 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম, শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বলল আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। আমি বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছে। এখন আর- একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটাছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি। ঠিক। আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই। আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। হ্যাঁ। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। ঠিক। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা,
আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য। আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, এলাহাবাদ ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। এলাহাবাদ ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে। হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার, আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, আচ্ছা, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, আচ্ছা, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। অবশ্যই আপনারা দেখলেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা কতটা উপকৃত হয়েছেন। আসলে আমরা এরকম ছোট ছোট কিছু ক্লিপিংস আপনাদের কাছে তুলে ধরি, কারণ এইরকম অসংখ্য মানুষরা এসে তারা কিন্তু একটা সুস্থ জীবন পেয়ে কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, কতটা প্রাণবন্ত, কতটা প্রাণোচ্ছ্বাস, আমার মনে হয় আপনারা সেটা বুঝতেই পাচ্ছেন। বিভিন্ন মাইনর থেকে মেজর প্রবলেম নিয়ে তারা এসেছেন এবং কতটা তারা সুস্থতার জায়গা পেয়েছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে। গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টররা তারা কিন্তু এইভাবে মানুষকে বিভিন্ন তাদের কি বলবো, তাদের শিক্ষা, তাদের মেধা, তাদের এত সুন্দর তাদের হাতের যশ সবকিছু মিলে মিশেই কিন্তু তারা কিন্তু এত সুন্দরভাবে মানুষকে একটা সুস্থতার জীবন তৈরি করে দিচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, তারপরে অবশ্যই আমরা আবার আলোচনায় ফিরব। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি মুর্শিদাবাদ থেকে সরব বিশ্বাস বলছি। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে বলছেন, বলুন। অনেক দূরের বন্ধু, বলুন কি সমস্যা? হ্যাঁ, আপনার লাল লাল টাইপের হয়। হ্যাঁ, কাঁদা নাই। কোথায় হয়? গায়ে হয়, পিঠে হয়। কখন হয়? আপনি কোনো পার্টিকুলার সময় আছে বা কোন সিজনে, না কোনো খাবার দাবার খেলে? এটা একটু বলুন। হ্যাঁ, শীত কম হলে হয়।
আচ্ছা, মানে শীতকালে মানে না আমি বলছি শীতকালে গরমকালে তো হয়, মানে কোনো পার্টিকুলার সময় আছে? ধরুন আপনি রোদে বেরোলে হলো, নাকি খুব ঠান্ডা লাগলে হলো, বা অনেক সময় দেখা যায় অনেকের জামা কাপড় যখন পরা থেকে খোলে, চেঞ্জ করে ড্রেস, তখন হয়? কখন হয় ওই ব্যাপারটা? অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ, অটোমেটিক বলছে। অটোমেটিক হয়ে হয়, হ্যাঁ, শীতকালে হয়, গরমকালে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে 12 মাসেই হয়, আপনি শুনুন, আমি বিভিন্ন বলছি সিজনেই হ্যাঁ, হয়। আচ্ছা, প্রথম আচ্ছা। কথাটা দেখুন, আপনি শুনুন দাদা, কি আমি আপনি- প্রশ্নটা হ্যাঁ। করছি, আমি হয়তো আপনাকে বোঝাতে পারিনি। যাই হোক, দেখুন এই যে লাল লাল গোটা গোটা হচ্ছে, এগুলো অনেক কিছু হতে পারে, অনেক তার নাম হতে পারে, ঠিক আছে? তবে একটাই বলবো যে স্কিনের ওপরে যদি গোটা গোটা কিছু আসে, বুঝতে হবে হয় স্কিনের কোনো একটা ইনফেকশন হয়েছে, অথবা আপনার ভেতরে কোনো একটা প্রবলেম আছে। ভেতরের প্রবলেম দুটো হতে পারে। যদি আপনার লিভার ফাংশন যদি ঠিক না হয়, লিভার যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে একটা প্রবলেম আসতে পারে। অথবা যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম কাজ করে, মানে ইমিউনিটি কম কাজ করে, মানে যদি আপনার অ্যালার্জিক টেন্ডেন্সিটা বেশি থাকে, অ্যালার্জির ব্যাপারটা বেশি থাকে শরীরে, তাহলেও হয়। যেমনি আমি বলছি প্রথম থেকে, যেহেতু স্কিনে ইনফেকশন, কোনো কিছু বাইরের থেকে কোনো ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, তারপরে ধরুন কোনো একটা জার্ম কিছু লেগে গেল, তার থেকে ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, সেখান থেকে অনেক রকম আমরা দেখি লাল লাল গোটা গোটা হয়, এক একটা এক এক ধরনের হয়, এইটা গেল। আবার কি আছে, ভেতর থেকে যে আমি বললাম, লিভার যদি ঠিকমতো কাজ না করে, লিভার যদি ফ্যাটি হয়, বা ধরুন সিরোসিস অফ লিভার হয়, সেক্ষেত্রেও আমরা অনেক সময় দেখেছি যে তার স্কিনের মধ্যে কিন্তু তার গোটা 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 চলে আসে। আর সবচেয়ে কমন যেটা, এগুলো হচ্ছে অনেক পরের ব্যাপার, কিন্তু সবচেয়ে কমন যেটা দেখা যায় যে আপনার কোনো অ্যালার্জি আছে। অ্যালার্জিটা হতে পারে কোনো খাবারের থেকে আপনার অ্যালার্জি হচ্ছে, হতে পারে যে অ্যালার্জি আপনার কিছু গায়ে লেগে গেলে অ্যালার্জি হয়, বিভিন্ন ধুলোবালি লাগলে অ্যালার্জি হতে পারে, বা দেখা যাচ্ছে আপনি গরমের মধ্যে সহ্য করতে পারেন না, রোদে বেশি গেলে তাতেও অ্যালার্জি হচ্ছে, গোটা গোটা উঠছে। অথবা ঘরের মধ্যে থাকছে শীতকালে, কিন্তু বেশি জামা কাপড় যখন পরে থাকছেন আপনি বুঝতে পারছেন না, যেই খুলে ফেললেন দেখলেন যে ওই গরম থেকে আপনার হাতে পায়ে কিন্তু গোটা গোটা উঠছে। এরকম অনেকগুলো কারণ থাকতে পারে। তো আপনার কি কারণে হচ্ছে সেটা কিন্তু আমরা তখন বুঝতে পারবো যখন আপনি আমাদের কাছে আসবেন, এবং আসার পর আপনার কন্ডিশনটা দেখে যদি প্রয়োজন হয় কিছু টেস্ট করতে দেওয়া হবে, সবকিছু দেখে ট্রিটমেন্টটা কিন্তু চলবে। প্রথমে আসবেন, আপনাকে দেখা হবে, আপনার সাথে কথা বলা হবে, আপনার কনসালটেশন যেটা বলে, আপনাকে সামনে ক্লিনিক্যাল আই দিয়ে যেটা দেখা হয়, মানে আপনি আসলেন সামনে, ডাক্তার বাবুরা যারা দেখবেন, দেখে যেটা বুঝবেন সেই অনুযায়ী একটা কনসেপ্ট নেওয়া হবে, এবং আপনার রোগটা যাতে প্রথমে বাড়তে না পারে, আর সেখানে গার্ড দিয়ে দেওয়া হবে মেডিসিনের মাধ্যমে, একটা গার্ড, যাতে ওটা না বেড়ে যেতে পারে, ঠিক আছে? এইবার ট্রিটমেন্ট আপনার চলতে থাকছে। কখনো যদি আমাদের ডাক্তারবাবুদের মনে হয় যে কোনো একটা ব্যাপার আরো স্যাঙ্গুইন হওয়ার জন্য একটা কোনো টেস্ট দিয়ে দিল, সেই টেস্টটা আপনি আপনার পছন্দের জায়গা থেকে, ভালো জায়গা থেকে করিয়ে নিলেন, এনে আমাদেরকে রিপোর্টটা দেখালেন। দেখানোর পর ডাক্তারবাবুরা হয়তো মেডিসিনটা যেটা দিয়েছে সেটা হয়তো আরো কন্টিনিউ করতে বলতে পারে, কিছু মেডিসিন হয়তো আবার পরিবর্তন করতে পারবে, কিছু মেডিসিন অ্যাড করতে পারে, ডিপেন্ড করবে আপনার রিপোর্টটা কি। এই যে এতগুলো কথা কেন বলছি, এই যে রিপোর্ট আপনার, সেটা আপনার আগে নিজে করা রিপোর্ট হয়ে থাকতে পারে, বা ডাক্তারবাবুরা রিপোর্ট একটা দিল করতে। এরপর যখন আপনার ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট তো আপনার সারা জীবন খেতে হবে না ওষুধ, সারা জীবন ট্রিটমেন্ট চলবে না। এনবিপি ট্রিটমেন্ট এমন হয়, একবার আপনি কোনো পার্টিকুলার একটা রোগ নিয়ে যদি আসেন, সেই রোগের চিকিৎসা হবে, চিকিৎসা হতে হতে একটা টাইমে আপনার রোগটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাওয়ার পর আপনার যখন ওষুধ বন্ধ হয়ে গেল, ডাক্তারবাবুরা বলবে যেভাবে সেভাবে যদি আপনি চলেন, দেখবেন সেই রোগটা ফিরে আবার কোনোদিন কিন্তু আসবে না, যদি ডাক্তারবাবুদের কথা মেনে চলেন। এটা কিন্তু মাথায় রাখবেন। অনেক জায়গায় অনেকে যায়, ট্রিটমেন্ট করায়, হাফ ট্রিটমেন্ট করায়, অনেক জায়গায় এটা ভাবে শুধু ওষুধ দিয়ে দিল মানে দায়িত্ব শেষ হয়ে গেল আমাদের এনবিপি, কিন্তু তা নয়। আমাদের এখানে সবসময় কিন্তু পেশেন্টের সাথে ফলো আপে থাকতে হয়। পেশেন্ট যাতে সবসময় আমাদের সার্ভিসটা ঠিক পায়, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতে পারে। এমনকি একজন পেশেন্ট যখন ট্রিটমেন্টে ঢুকে যায়, তখন ওভার টেলিফোনেও কিন্তু কনফারেন্সে ডাক্তারবাবুদের সাথে কথা বলতে পারে। এতটা কিন্তু সুব্যবস্থা আছে আমাদের এনবিপিতে। তার জন্যই এনবিপি কিন্তু আরো 5টা জায়গার থেকে আলাদা, এগুলো কারণেই কিন্তু আলাদা। তার জন্য এখানে বেশি বেশি মানুষ আসছে,
যারা আসছে তারা নিজেরা সুস্থ হয়ে তাদের রিলেটিভ বন্ধু বান্ধবদের নিয়ে আসছে এবং তারাও সুস্থ হচ্ছে এবং বেশি বেশি লোক সুস্থ হচ্ছে। আর আমরা সেগুলো কিন্তু এই যে টিভিতে একটু আগে দেখতে পেলেন, এরকম ভাবে দেখাতে আমরা পারি। এটাই হচ্ছে আমাদের কি বলবো ইউনিকনেস। ঠিক আছে, আরো 5টা জায়গার থেকে কেন আলাদা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এইবার আপনার যে প্রবলেমটা হলো সেটা নিয়ে আসলেন, ট্রিটমেন্ট শেষ হয়ে গেল, যেটা বললাম ওষুধ শেষ। এবার ডাক্তারবাবুরা আপনাকে বলতে পারে এখন একটা আপনি আবার রিপোর্ট করুন। আগের রিপোর্ট আর এখনের রিপোর্ট দুটো ম্যাচ করলেই আপনি বুঝতে পারবেন, যে কোনো মানুষ বুঝতে পারবে যে তফাৎটা কোথায় হয়ে গেছে। এই যে আপনি যে সুস্থ হলেন, আপনার সিমটম গুলো তো চলে গেল, সেটা আলাদা কথা, কিন্তু আমাদের এখানে যে কথাটা বলি আমরা সিমটমের ট্রিটমেন্ট করি না, পার্মানেন্টলি একটা রোগকে সারাই, সেটা কে বলবে? সেটার প্রমাণ দেবে সেই রিপোর্ট। তার জন্য এখানে বলা হয় যে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট ফার্স্ট। ভারতবর্ষে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদাতে এনেছে আমাদের এনবিপি। ঠিক আছে, তার জন্য একটা কথা বলবো, রোগ হলে ওটাকে পুষে রাখবেন না। যদি বুঝতেই না পারছেন যে কি হয়েছে, সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করবেন না। যে অ্যালার্জির মতো মনে হচ্ছে, চুল করছে, আপনি একটা অ্যালার্জি ট্যাবলেট খেয়ে ফেললেন, হয়তো বন্ধুর কথায় বা দোকানে গিয়ে বললেন, আপনাকে দিয়ে দিল। তার যে কি সাইড এফেক্ট সেটা সেই দোকানদার আপনাকে বুঝিয়ে বলবে না, বা আপনার বন্ধু সেটা জানবেও না। সাধারণ ব্যক্তি যে ডাক্তারি লাইনে পড়াশোনা করেনি তারা তো জানবে না। সেই ব্যাপারটাই আমি বোঝাতে চাইছি। আর আয়ুর্বেদ চিকিৎসা কেন করা উচিত? আয়ুর্বেদ চিকিৎসা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে ট্রিটমেন্ট করলে তার কিন্তু কোনো নেগেটিভ সাইড এফেক্ট আসবে না। সত্যি তাই, আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, নো কেমিক্যালস, রাসায়নিক পদার্থ মিশ্রিত নয়, একেবারে আপনার অরিজিনাল যে ভেষজ গুণ সমৃদ্ধ, যে প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ, সেই জিনিসটা কিন্তু আপনারা পাচ্ছেন ঔষধে। এবং তার সঙ্গে আপনারা জানেন কাটা ছেঁড়ার ব্যাপার নেই, নো অপারেশন। মানে এই যে এই জায়গাগুলো কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা একেবারে ওয়ান অফ দ্য দেম, তাদের মধ্যে একেবারে বেস্ট, যাকে বলে রেজাল্ট দিতে পারে আপনাকে চিকিৎসার ক্ষেত্রে। অবশ্য আজকে আমাদের যে আরেকটি আলোচনা রেখেছি, অশ্ব বা পাইলস বা ফিস্চুলা বা ফিশার, এই নিয়ে আমরা আলোচনা রাখবো। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কি আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে। বলুন কি সমস্যা? কাশি হচ্ছে। কতদিন ধরে আপনার কাশি হচ্ছে? গলা জ্বালা করতে, কাশি হচ্ছে। কতদিন ধরে হচ্ছে প্রবলেমটা? 2 দিন ধরে হচ্ছে। হ্যাঁ, 2 দিন ধরে। আচ্ছা, এর জন্য কোনো চিকিৎসা করেছেন আপনি? না, 2 দিন ধরে হচ্ছে তো, এই কদিন ধরে। কোনো ডাক্তার দেখিয়েছেন আপনি? না, এমনি কোনো ডাক্তার দেখানো হয়নি, এমনি গরম জল খাওয়া হচ্ছে। আমি আপনাকে বলছি এবার। দেখুন, আপনি এই যে কাশি হচ্ছে, দুরকম হয়। একটা হচ্ছে প্রোডাক্টিভ কাফ থাকে, মানে সেখানে কফ জমে, সেখানের থেকেও কাশ হয়। আবার কি হয়, ড্রাই কাফ হয়। ঠিক আছে, ড্রাই কাফে শুকনো কাশি যেটা বলা হয়। তো এই ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে, প্রবাবলি আপনার শুকনো কাশি হচ্ছে। আপনার গলার আওয়াজটা আমরা পেলাম, যেটা শুনে বোঝা যাচ্ছে। কফ উঠছে কি? না, কফ হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। যেন মনে হচ্ছে গলার কাছে কিছু একটা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি যেটা করবেন, প্রথম কথা হচ্ছে আপনি সারাদিনে 2 বার থেকে 3 বার কিন্তু ভেপার নেবেন এবং তার সাথে সাথে পারলে একটু গার্গেল করবেন। গার্গেল করার একটা নিয়ম হচ্ছে, গার্গেল করার পর আবার কথা বলতে নেই, গলাটাকে রেস্ট দিতে হয়। ঠিক আছে, সবচেয়ে ভালো গার্গেল করেই ঘুমোতে যাবেন, এটা একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনি শুরু করুন একটা কাত বানিয়ে খাবার। ঘরে একটু যদি মধু থাকে মধুটা রাখবেন। প্রথমে একটু বাসক পাতা, তার সাথে পিপুল, তার সাথে আদা, যদি কফ না থাকে তাহলে আদা দেবেন, তার সাথে যষ্টি মধু। এই জিনিসগুলো আপনি একটু বাড়ির যারা বড় আছে তাদেরকে বলুন, তারাই ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, এগুলো কিছু পেয়ে যাবেন আপনি আপনার দশকর্মার দোকানে পেয়ে যাবেন কয়েকটা জিনিস, আর কয়েকটা জিনিস পেয়ে যাবেন হচ্ছে আপনি বাজারে। ঠিক আছে, তো এই দুটো সবগুলো অল্প অল্প করে নিয়ে, এবং গোলমরিচ সবগুলো অল্প অল্প করে নিয়ে বয়েল করুন জলের মধ্যে। 3 কাপ জল দিন, ওটাকে ফোটাতে ফোটাতে 1 কাপ করে নেবেন। এই যে মানে ঘন কাতটা তৈরি হলো, এর মধ্যে 1 চামচ মধু মেশাবেন। মধু, ভালো মধু, সেটা মিশিয়ে আপনি চায়ের মতো সিপ করে করে খাবেন। ঠিক আছে, এবং চিনিটা পুরো বন্ধ করে দিন। চিনিটা এখন খাবেনই না, চায়েতেও চিনি খাবেন না, এমনিতেও চিনি খাবেন না বা মিষ্টি খাবেন না, এটা করুন। এবং
আরেকটা জিনিস করবেন, ফ্রিজের কিছু খাবেন না। যদি রান্না করা থাকে সেটাকে গরম করে বয়েল করে তারপরে খাবেন। এমনি জাস্ট একটু ফ্রিজ থেকে নামিয়ে বাইরে রেখে খেয়ে নিলাম, ওটা করবেন না, ঠিক আছে? এইভাবে করুন। খাওয়াটা আমায় কমাতে হবে তো? হ্যাঁ, মিষ্টি খাওয়াটা কমাতে হবে তো? মিষ্টি এখন খাবেনই না, চিনি জাতীয় কিছু খাবেন না এখন, ঠিক আছে? চিনি হচ্ছে এমন একটা পদার্থ যে কোনো রোগকে বাড়িয়ে দেয়, ঠিক আছে? তার জন্য ওটা খাবেন না। কোনো যদি খাবারে মিষ্টি দিতে হয় তাহলে যদি মানে ভালো গুড় থাকে, গুড় পান, তাহলে সেটা করবেন। এটা করুন। এবং মুখে একটু লং রাখবেন, মাঝে মাঝে গোলমরিচ বা লং চুষবেন মাঝে মাঝে। মধুটা তো খেতে পারি? হ্যাঁ, মধু খেতে পারবেন, মধু দিয়েই খেতে বললাম আমি এটা, ঠিক আছে? এমনি বারে বারে মধু খেয়ে নেবেন না, শরীর গরম হয়ে যায় মধু খেলে, ঠিক আছে? ওই কাঁচটার মধ্যে মধু 1 চামচ, ছোট চামচের 1 চামচ দিয়ে চায়ের মতো করে করে ওটা দিনে 2 থেকে 3 বার খাবেন। যদি 3-4 দিনের মধ্যে দেখছেন এটা সারছে না, তাহলে অবশ্যই বলবো যে আমাদের সাথে যোগাযোগ করে একবার আমাদের এসে কনসাল্ট করুন, তাহলে কিন্তু ওষুধের প্রয়োজন আছে। এবং আয়ুর্বেদে আপনি ফোন করেছেন, আয়ুর্বেদ ওষুধ খুব ভালো জায়গায় ফোন করেছেন, যে আয়ুর্বেদ ট্রিটমেন্টে উইদাউট সাইড এফেক্ট কিন্তু আপনার এই প্রবলেমটাও ঠিক হবে। কারণ অনেক সময় কি হয়, গলায় যেটা বলছেন যে গলার মধ্যে কিছু বেজে আছে, মানে হচ্ছে ওখানে ইনফ্লেমেশন হয়, গলা ফোলে, মানে বাইরে থেকে আপনি দেখে বুঝবেন না গলা ফুলেছে, ভেতরে কিন্তু একটা ইনফ্লেমেশন হয়, ঠিক আছে? লাংসে কনজেশন হয়, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। ওগুলো আপনি যখন আমাদের সামনে দেখাতে আসবেন তখনই কিন্তু বোঝা যাবে। তো সেটাই বলবো, 2-3 দিন এটা ট্রাই করে যদি দেখছেন বেড়ে যাচ্ছে অথবা কমছে না, তাহলে একই জায়গায় রয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে এসে যোগাযোগ করুন। একদম। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে একবার বলে দিই, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু প্রথমেই বলে দিচ্ছি। হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এবং বর্ধমানে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, মালদহ কিন্তু বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, আগরতলাতেও ডক্টর বি শর্মা উপস্থিত থাকবেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডিরেক্টর থাকবেন অবশ্যই। এছাড়া কিন্তু আপনারা শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা জানেন যে বনগাঁয় ডক্টর এস ভাদুরী থাকছেন, দুর্গাপুরে থাকছেন আপনারা অবশ্যই। সেটা কিন্তু আচ্ছা 20 তারিখে আপনারা পাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন 20 তারিখে, এবং আপনারা 21 তারিখে পেয়ে যাচ্ছেন, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়া দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন প্রথম দিনই 22 তারিখ, সেটা 22 তারিখে দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মা সেখানে উপস্থিত থাকছেন, এবং খড়গপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরী যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, সেটা কিন্তু 22 তারিখে পাচ্ছেন। 23 তারিখে জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন গৌহাটিতে 23 তারিখে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং ডক্টর এস ভাদুরী থাকছেন বোলপুরে, সেটা কিন্তু 23 তারিখে পাচ্ছেন। এবং বন্ধুরা আপনারা কিন্তু 24 তারিখে পেয়ে যাচ্ছেন ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গঙ্গাসাগরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু অর্থাৎ 2-3-25 2 তারিখে পেয়ে যাচ্ছেন, মার্চ মাসের 2 তারিখে পেয়ে যাচ্ছেন, এবং 3 তারিখে রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টরকে পাচ্ছেন 8 তারিখে। এছাড়া কিন্তু পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন প্রথম দিন, সেখানে কিন্তু ওপেনিং হচ্ছে, সেটা কিন্তু 1 তারিখ অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ। এবং আপনারা তো জানেন হেড অফিস কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি প্রত্যেকটি ডক্টরকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু হাতিবাগানে পেয়ে যাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা, সেটা কিন্তু বৃহস্পতিবার, এবং খিদিপুরও বন্ধুরা পাচ্ছেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 9830235527, এবং আরেকটি নাম্বার 37।
এবং অবশ্যই বন্ধুরা কিন্তু এই নাম্বার দুটির মাধ্যমে আপনারা পুরোপুরি ডিটেলসটা জানতে পাচ্ছেন, কোথায় কখন ডাক্তারবাবুরা বসছেন এবং কত দূরে আপনার বাড়ি থেকে চেম্বারগুলো অবশ্যই সেই বিষয়ে আপনারা কিন্তু বিশদভাবে জানতে পাচ্ছেন এই দুটি নাম্বারের মাধ্যমে। ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন সেই ট্রিটমেন্টের প্রেসক্রিপশন বা রিপোর্টগুলো প্লিজ আপনারা নিয়ে আসবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। আমি স্বপন দাস বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছি বর্ধমান থেকে। বলুন কি সমস্যা স্বপন বাবু? সমস্যাটা অ্যাকচুয়ালি মানে বয়স আমার 30, চুল পেকে যাচ্ছে। চুল পেকে যাচ্ছে আর হেয়ার ফলও। আচ্ছা, আপনার কি পেটের কোনো সমস্যা আছে? স্যার পেটের সমস্যা একটু রয়েছে, গ্যাস অম্বল হয়। আচ্ছা, আর বলছি যে এই পেটের সমস্যাটা কতদিন ধরে? বছর লকডাউনের পর থেকে না এই জিনিসটা হয়েছে। আচ্ছা, আর অ্যাসিডিটি, গ্যাস এগুলো আপনার অনেকদিন ধরেই চলছে, তাই তো? হ্যাঁ। একটু কি রিচ খাবার দাবার খাওয়া হয় নাকি সাধারণ খাবার দাবার? মিলিয়ে ঝুলিয়ে স্যার, যে একভাবে খাচ্ছি তা না, মিলিয়ে ঝুলিয়ে। আচ্ছা, মানে বাইরে খাওয়াও কিছু চলছে আর কি। হ্যাঁ। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি ব্যাপারটা। দেখুন, আগে একটু এই জন্যই বোঝাতে হবে, আমরা আগেও শুনেছি যে লিভারের সমস্যা যদি থাকে তাহলে স্কিনের ওপরে কিন্তু দাগ আসে। দাগ কেমন আসে? কালো দাগ আসে, আবার সাদা দাগও আসে। তার মানে এই যে দাগটা অ্যাকচুয়ালি যে কারণেই আসুক, কি হয় আমাদের যে মেলানিন বলে একটা পদার্থ আছে স্কিনের ওপরে, স্কিনের ঠিক নিচে থাকে জিনিসটা, সেটা কি হয় বেড়ে যায়, কোনো জায়গায় সেটা বেড়ে যায় এবং সেখানে আমাদের স্কিনটা কালচে বেশি হয়ে যায়, বিভিন্ন, যেটা আমরা হাইপার পিগমেন্টেশন বলি। আবার কোনো জায়গায় কোনো কারণে দেখা যায় যে স্কিনের নিচের মেলানিনটা কমে গেছে এবং নর্মাল যা থাকার উচিত তার থেকে কমে গিয়ে সেই জায়গাটার নষ্ট হয়ে গেছে মেলানিনটা, দেখা যাবে সেখানে কিন্তু সাদা হয়ে গেছে। ঠিক আছে, যেটা আমরা হাইপোপিগমেন্টেশন বলি, সেটিও কিন্তু এরকম একটা হাইপোপিগমেন্টেশন। আমাদের যে চুলের যে কালো রং সেটা কিন্তু ওই মেলানিন থেকেই আসে। এইবার কোনো কারণে যদি সেই মেলানিনটা নষ্ট হয়, দেখা যাবে যে আমাদের চুল সাদা হয়ে যাচ্ছে। এটাকে ঠিক রাখার জন্য কি করা উচিত আমাদের? দেখুন, আমরা যখন ছোটবেলা থেকে বড় হই তখন কিন্তু আমাদের সব ঠিকঠাকই থাকে। যার যেমন জেনেটিক্যালি যেমন সে সেরকমই থাকে। যার কালো সে কালো থাকবে, যার চুল কালো তার চুল কালো থাকবে, যার গায়ের রং সাদা বা ফর্সা সে ফর্সা থাকবে, চুল যাদের গোল্ডেন তাদের গোল্ডেন থাকবে, সব এরকমই থাকবে। কিন্তু বিশেষ কারণে এগুলো কিন্তু চেঞ্জ হয়। আমরা যদি নিজেদের লাইফস্টাইলটাকে ঠিক রাখতে পারি এবং খাদ্য খাবার ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো চট করে আসবে না। আর আপনার যেহেতু প্রবলেমটা শুরু হয়ে গেছে, একটাই কথা বলবো, হয়ে গেছে কয়েকটা বছর, একটাই কথা বলবো, একবার চলে আসুন আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে। এখানে ট্রিটমেন্ট আছে, করলে দেখবেন আর কিন্তু এটা বাড়বে না। আর সম্ভবত যতটা সম্ভব এই মানে পাকা চুলটা যতটা কমানো সম্ভব সেটা কিন্তু কমবে। দুরকমই কাজ হবে, তাহলে চুল পাকাটাও কমবে এবং নতুন করে আর কিন্তু চুল বয়সের আগে কালো সাদা হবে না। একদম আমাদের সময় শেষ। নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে আবার কিন্তু যে আলোচনাটা রেখেছিলাম অবশ্যই ডাক্তারবাবুর কাছে আলোচনাটি রাখবো, লাইভ অনুষ্ঠানে ফিরে আসবো। আর আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, এনবিপির হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, সতেজ থাকবেন। আজ এই পর্যন্ত। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।